দর্শক আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় বৃহস্পতিবার অর্ধদিবস শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে। এদিকে সাম্য হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। আর ব্যর্থতার দায়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দর্শক, সিরাজগঞ্জ বেলকুচির গ্রামের বাড়িতে পৌঁছেছে এই মুহূর্তে ঢাবি শিক্ষার্থী সাম্যের মরদেহ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আসলে গ্রামের বাড়িতে সাম্যের জানাজা কখন নাগাদ হতে পারে, আর দাফন হবে কোথায়, এ বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, এখন থেকে ঠিক প্রায় 40 মিনিট, 7টা 20 মিনিটে কিন্তু এখানে তার সাম্য মরদেহ এসে গ্রামে পৌঁছেছে। আপনি দেখতে পাচ্ছেন যে তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যে সরাতল গ্রাম আছে, এখানে এসে তার মরদেহটা পৌঁছেছে এবং এখানে কিছুক্ষণ কিন্তু তার লাশবাহী গাড়িটাতে থাকবে আরো কিছুক্ষণ। এখন গত 40 মিনিট হলো কিন্তু এভাবে আছে। গ্রামের যারা স্বজন এবং এলাকাবাসী আছেন, তারা কিন্তু সাম্যকে একবার দেখার জন্য ছুটে এসেছেন এবং এখান থেকে কিন্তু তার মরদেহটা দেখার পরে গাড়ি চড়ে কিন্তু তাকে নেওয়া হবে সরাতল ঈদগাহ মাঠে। সেইখানে কিন্তু তার প্রথম মানে দ্বিতীয় জানাজাটা অনুষ্ঠিত হবে এবং সেইখান থেকে কিন্তু তারপরে তো সরাতল যে কবরস্থান আছে, সেই কবরস্থানে কিন্তু সাম্যকে দাহ করা হবে। হ্যাঁ, এবং যে এখানে তো এখন পর্যন্ত বলা হয়েছে যে এশা নামাজের পরবর্তী সময় থেকে হয়তো এই প্রক্রিয়াটা শুরু হবে, তবে কিছুক্ষণ সময় লাগবে। এবং এইখানে আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই সাম্যর মরদেহটা যখন তার গ্রামে এসে পৌঁছেছে, তখন কিন্তু এখানে তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। এখানে গ্রামের সাধারণ মানুষ, স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নায় কিন্তু ভারী হয়ে ওঠে এই এলাকার বাতাস। তারা কিন্তু বলছেন যে সাম্য শুধু এলাকার একটা ভদ্র ছেলেই ছিল না, তারা ছিল যে প্রত্যেকটা মানুষকে সম্মান করা যে কিছু মানুষ থাকে, সে ধরনের একটা ছেলে। তারা যে এই সাম্যর যে এরকম একটা মৃত্যু, যে একটা হত্যাকাণ্ডের শিকার হওয়া, এটা কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা কিন্তু বলছেন যে এটার একটা যে সুষ্ঠু বিচার, সেই সুষ্ঠু বিচার কিন্তু তারা দাবি করছেন। আমরা কথা বলেছি অনেকের সঙ্গেই। আমরা একটু এমনি সাধারণ কিছু মানুষের সঙ্গে কথা বলবো, জানতে পারবেন যে সাম্য সম্পর্কে তারা তাদের কি চিন্তা ভাবনা এবং মতামত, আসলে তারা সাম্যকে কেমন ভাবেন। ও ভালো চলছিল, ভালো ভালো ছিল, সঠিক বিচার চাই। আপনারা আসলে সাম্যকে কতদিন হলো চেনেন এইভাবে, আমরা কেমন জন্মের পর থেকে চিনি এখানে। আমাদের গ্রামের বাড়ি শাম্বুর। শাম্বু খুব একটা ভালো ছেলে ছিল। শাম্বু ঢাকাতে লেখাপড়া করে দুর্বৃত্ত হাতে পড়ে তাকে মেরে ফেলাতে হয়। আমরা সঠিক একটা বিচার করি। ওনারা যেমনটা বলছেন, আসলে সাম্য কিন্তু এলাকায় খুবই জনপ্রিয় ছিল। তার পরিবার কিন্তু সিরাজগঞ্জে থাকতেন না। সাম্য কিন্তু সর্বশেষ সিরাজগঞ্জের উল্লাপাড়ার যে মোমেন আলী মেমোরিয়াল বিজ্ঞান স্কুল আছে, সেই বিজ্ঞান স্কুল থেকে এসএসসি সম্পন্ন করার পরেই কিন্তু উনি এলাকা থেকে পড়াশোনার জন্য চলে যান এবং সর্বশেষ কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্সে অধ্যয়নরত ছিল। যদি এই ছিল আসলে সর্বশেষ সাম্যর গ্রামের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভ কুমার ঘোষ সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমার সাথে। 3 দফা দাবিতে এখনো সড়কে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে দুপুরে লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে কাকরাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে কাকরাইলে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদেরকে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রধান বিচারপতির যে বাসভবন কাকরাইল, সেই কাকরাইলের প্রধান বিচারপতির বাসভবনের সামনে। যেমনটি দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু 3 দফা দাবিতে অনড় অবস্থানে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি যদি শুরু থেকে একটু বলতে চাই, আজ সকাল 11টার দিকে কিন্তু 3 দফা দাবি নিয়ে লং মার্চ টু যমুনার দিকে অগ্রসর হলে তারা কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে এবং সেখানে কিন্তু পুলিশি বাধার মুখে লাঠিচার্জ এবং টিয়ারশেলের মুখে পড়ে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়। এরপরে কিন্তু বিকেল 3টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
উপাচার্য সহ 5 সদস্যের এক প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা সেখানে কিন্তু আসেন এবং তারা কিন্তু এখনো ভিতরে রয়েছেন এবং তারা ঠিক কার সঙ্গে বৈঠকে বসেছেন সেই বিষয়ে কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার যিনি একান্ত সচিব সাব্বির আহমেদ তার সঙ্গে কিন্তু বৈঠকে বসার কথা রয়েছে। তবে 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে কিন্তু থাকার কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা জানি যে রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা এখনো কিন্তু যে প্রধান বিচারপতির যে বাসভবন কাকরাইল সেই কাকরাইল মোড়ে কিন্তু তারা এখনো অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অনড় অবস্থানে থাকবেন এবং কোনোভাবেই তারা কিন্তু তাদের আন্দোলন কিন্তু স্থগিত করবে না। তবে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রেজাউল করিম সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু কথা বলার জন্য গিয়েছেন এবং তারা এখনো কিন্তু সেখানে অবস্থান করছেন। আমি যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমাদের স্যাররা ইতিমধ্যেই একটা বৈঠক রুদ্ধশ্বাস বৈঠক করছেন। যদি এই বৈঠক ফলপ্রসূ না হয় আমরা এই আন্দোলন কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। আদায় না হওয়া পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন, যদি ফলপ্রসূ কোনো সুরাহা না হয় তাহলে আপনারা এখানেই থাকবেন? সুরাহা না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। অবস্থান কর্মসূচি চলবে দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি এখানে থাকবে। আমরা যেমনটি শুনছিলেন তারা যেটি বলছেন যে ফলপ্রসূ কোনো আলোচনার মাধ্যমে যদি ফলপ্রসূ কোনো সমাধান না আসে তাহলে কিন্তু তারা এখানে তাদের কর্মসূচি বা অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। যেটি শুনছিলেন তারা যেটি বলছেন তাদের উপাচার্য সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু যমুনায় এখনো পর্যন্ত বৈঠক করছেন এবং সেখানে ঠিক কি আলোচনা হচ্ছে বা হবে সেটি কিন্তু আমরা একটু পরেই কিন্তু জানতে পারবো। তো আমরা কিন্তু এখানে আসার পরেই দেখতে পেয়েছি যে তারা কিন্তু তাদের অনড় অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা এই আন্দোলন স্থগিত করবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে বা ফলপ্রসূ কোনো সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই থাকবেন। আরও একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে 3 দফা দাবির মধ্যে আমি যদি একটু বলি 3 দফা দাবির মধ্যে ছিল যে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য কিন্তু শিক্ষাবৃত্তি বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে 2025-26 যে বাজেট রয়েছে সেটি কাটছাট না করে পুরো বাজেটটি কিন্তু ঘোষণা করতে হবে। সেই সঙ্গে পরবর্তী একনেক সভায় অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু যে আবাসনের কাজ সেটি কিন্তু সম্পন্ন করতে হবে। এই 3 দফা দাবির ভিত্তিতে কিন্তু আজ সকালে লং মার্চ টু যমুনা শুরু হয়, এরপর পুলিশের বাধার মুখে কিন্তু সেটি বন্ধ হয়ে যায়। এখন তারা কিন্তু প্রধান বিচারপতি যে বাসভবন সেখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন। তো এই আন্দোলন বা যে অবস্থান কর্মসূচি সেটি আসলে ঠিক কোন দিকে যাবে সেটি আমরা যে প্রধান উপদেষ্টার বাসভবনে যে 5 সদস্যের কমিটি রয়েছে তারা যদি আসলে আমরা হয়তো জানতে পারবো। তো এই ছিল প্রধান বিচারপতির বাসভবনের কাছ থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী NI নাহিদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, নার্সিং শিক্ষার্থীদের দাবি এবং শাহবাগের পরিস্থিতি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ তানজিয়া জুথি। যেমনটি আপনি বলছিলেন এই মুহূর্তে আমি আছি শাহবাগে। আপনি জানেন যে এখানে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে স্নাতক সমমানের দাবিতে কিন্তু 1 দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং দুপুর থেকে তাদের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছিল। কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে তারা কিন্তু এখন এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে। এতে করে সারাদিনের যে যান চলাচল ছিল তা কিন্তু কিছুটা যানজট কিছুটা স্বাভাবিক হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশি বাধার মুখে এখন কিন্তু নার্সিং শিক্ষার্থীরা সবাই শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান করছে এবং এখনো পর্যন্ত তাদের সাথে স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কেউ যোগাযোগ করেনি। তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি এখনো পালন করে যাচ্ছে। আমরা পুলিশি বাধায় যদিও সাময়িকভাবে যান চলাচল সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু তারা এই মুহূর্তে এখনো শাহবাগে অবস্থান নিচ্ছে। কিন্তু যান চলাচল অবরোধের কারণে কিন্তু যান চলাচল না বিঘ্ন হয় কিন্তু চারপাশে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসলে আপনারা কিসের দাবিতে? ধন্যবাদ।
আমরা গত 1 মাস ধরে যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি সেটা হলো এক দফা এক দাবি নিয়ে, সেটা হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার জন্য গত 22 তারিখ থেকে আমরা রাজপথে নেমেছি। আমাদের বারবার আশ্বাস দিয়েও আমাদের কোনো ফলশ্রুতি পূর্বক কোনো আশ্বাস পূরণ করতে পারিনি। এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মহাসমাবেশ দেখেছিলাম। মহাসভা সকাল থেকে আমরা রাজপথে আছি। সকাল আমাদের এই পর্যন্ত কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অথবা বিএনএমসি ডিজিএম থেকে কোনো প্রকার কোনো প্রতিনিধি এসে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজপথে থেকে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনুসরণে যাব। ধন্যবাদ। যেমনটি তিনি বলছিলেন, শিক্ষার্থীরা যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে বা দাবি পূরণের আশ্বাস দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা দাবি চালিয়ে যাবে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে যুক্ত ছিলেন এনআই নাহিদ। মনের মতো বিশ্ব সাজাতে লক্ষ্য না থাকলে গবেষণা ও শিক্ষা উদ্দেশ্যহীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী, এটি টিকবে না। তাই মানুষকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। গতানুগতিক ধারায় থাকলে কিছু পাল্টাবে না বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফরজানা। পঞ্চম সমাবর্তন উপলক্ষে বুধবার সকাল থেকেই মুখর হয়ে ওঠে সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চত্বর। সমাবর্তনে অংশ নিতে কেউ এসেছেন বাবা মাকে সঙ্গে নিয়ে, কেউ এসেছেন স্ত্রী সন্তান নিয়ে। সদ্য শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস একদিকে যেমন ছিল বাঁধ ভাঙা, অন্যদিকে দীর্ঘদিন পর প্রাণের ক্যাম্পাসে পা দেয়া সাবেক শিক্ষার্থীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। 6 বছর 7 বছর পরে আমরা আবার ক্যাম্পাসে ফিরছি, তো সেই হিসাবে অনেক পুরনো স্মৃতি রোমন্থন করা হচ্ছে, মনে পড়তেছে অনেক কিছু। এটি আনন্দের আবার বেদনার, যেহেতু আমাদের বিদায় হয়ে যাচ্ছে বেদনার, যেহেতু আমরা সবাই আজকে একত্রিত হতে পেরেছি সেটা আবার আমাদের জন্য আনন্দের। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত এবারের সমাবর্তনে সনদ গ্রহণ করেন 22,586 বর্তমান ও সাবেক শিক্ষার্থী। সমাবর্তনের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করা হয় ডিলিট ডিগ্রি। মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, ব্যবসা কেন্দ্রিক অর্থনীতি নয়, করতে হবে মানুষকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা। বিশ্বকে সাজাতে লক্ষ্য নির্ধারণেও তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। গতানুগতিক ধারায় থাকলে কিছুই পাল্টাবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কাউকে অনুসরণের প্রয়োজন নেই, বরং নিজের ইচ্ছে মতোই বিশ্বকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আমরা যেভাবে বিশ্ব করতে চাই সেভাবেই বিশ্ব করতে পারি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ছিল এখনকার সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে সাথে।